আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দদেরকে। আজকে আমি যে অঙ্কগুলি করব সেগুলি হলো গণিত অষ্টম শ্রেণীর জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের 108 পেজের যে একক কাজগুলি আছে সেগুলি সমাধান করার চেষ্টা করব। এখানে ছক 5.5 এবং ছক 5.6 আছে। এই দুটি একক কাজের সমাধান করার চেষ্টা করব। এখানে 5.5-এ যে ছকটি আছে, ছকটি আমাদের পূরণ করতে হবে। এর আগে আমাদের কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, যেমন নানা রকম চতুর্ভুজ খোঁজে। এখানে বলা আছে জমির নকশা তৈরির ক্ষেত্রে কিংবা জমি পরিমাপের ক্ষেত্রে ত্রিভুজের পাশাপাশি চতুর্ভুজের ধারণা নানাভাবে সাহায্য করে। আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ সম্পর্কে পূর্ববর্তী শ্রেণীতে জেনেছি। নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে বিভিন্ন ধরনের চতুর্ভুজ দিয়ে দিয়েছে আমাদের, যেমন প্রথম একটি চতুর্ভুজ দিয়েছে, তারপরে আরেকটি চতুর্ভুজ, এভাবে একটা পর্যায়ক্রমিক চিত্র দিয়েছে। এখানে আমাদের শূন্যস্থানে ক দাগে যেটি বলেছে যে ক দাগের আকৃতিটির নাম কি। এখানে ক দাগের যে চিত্রটি আছে সেটি অবশ্যই একটি ট্রাপিজিয়াম। এখন এটি কি কারণে আমি ট্রাপিজিয়াম বললাম, এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিতে হবে। আমি সময়ের স্বল্পতার কারণে আগে থেকেই ছকটা করে রেখেছি। আমি প্রথমটিতে বলে দিয়েছি যে এটি একটি ট্রাপিজিয়াম, কারণ ট্রাপিজিয়াম হতে হলে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এই চিত্রের সাপেক্ষে, এই চিত্রটির সাপেক্ষে সেই বৈশিষ্ট্যগুলো আছে কিনা আমরা একটু মিলিয়ে নেব। আমি বৈশিষ্ট্যতে বলেছি অথবা সিদ্ধান্তের সাপেক্ষে যুক্তি দিয়েছি, চতুর্ভুজটির একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। আমরা জানি ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। সেক্ষেত্রে এখানে যে চিত্রটি আছে সেটি যদি আমরা একটু লক্ষ্য করি, দেখতে পারবো যে এখানে আমাদের এই বাহুটি এবং এই বাহুটি সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু আমাদের এই বাহুটি এবং এই বাহুটি কিন্তু সমান্তরাল নয়। সেক্ষেত্রে আমরা এটি একটি ট্রাপিজিয়াম ধরে নিতে পারি। এবং পরবর্তীতে বলা আছে ক্ষয়ের আকৃতির নাম কি। ক্ষতে আমি এখানে লিখেছি সামন্তরিক। এখন আমি চিত্রটি যদি দেখাই, ক্ষতে চিত্রটি আছে এরকম, এটি একটি সামন্তরিক। এখন কি কারণে এটি সামন্তরিক অথবা সামন্তরিকের বৈশিষ্ট্য কি, এটার সাথে মেলে কিনা আমরা মিলিয়ে নেব। সামন্তরিকের বৈশিষ্ট্য আমি এরকম দিয়েছি, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু কোনো কোণেই সমকোণ নয়। এটি হলো সামন্তরিকের বৈশিষ্ট্য। আমরা এখন চিত্রের সাথে মিলিয়ে নেব যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় কিনা এবং কোনো কোণেই সমকোণ নয়, এটি সত্য কিনা। এখানে চিত্রটিতে দেখা যায় বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এখান থেকে এই পর্যন্ত এই বাহুটি এবং এই বাহুটি সমান এবং সমান্তরাল। আমরা জানি যদি দুটি বাহু একই ভঙ্গিতে থাকে তাহলে সেটিকে আমরা সমান্তরাল হিসেবে গণ্য করি। এই বাহু এবং এই বাহু একই ভঙ্গিতে আছে, সেক্ষেত্রে এই দুই বাহুটি সমান্তরাল। এবং উপরের বাহু এবং নিচের বাহু কিন্তু সমান এবং একই ভঙ্গিতে আছে, সেক্ষেত্রে এই দুটি বাহু সমান্তরাল হবে। এবং আমি আরও বলেছি যে কোনো কোণেই সমকোণ নয়। এখানে আমরা যদি একটু লক্ষ্য করে দেখব যে কোনো কোণেই আমার সমকোণ নয়। আমরা জানি সমকোণ হতে হলে ভূমির সাথে লম্ব থাকতে হবে, লম্ব হলে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কিন্তু এখানে লম্ব হয়নি, একটু বাঁকানো আছে। যদি লম্ব হতো সেক্ষেত্রে এরকম একটা বাহু হতো, সেক্ষেত্রে আমাদের এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হতো, কিন্তু আমাদের প্রত্যেকটি বাহু আঁকা বাঁকা, সেক্ষেত্রে এটি সমকোণ নয় কোনো কোণে। সেক্ষেত্রে এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি একটি সামন্তরিক। এবং এর পরে যেটা বলা আছে, গ চিত্র দিয়ে দিয়েছে যে গ চিত্রের আকৃতির নাম কি। এখানে গ চিত্রটি আমাদের একটি আয়ত। এখন এটি আমি আয়ত কি কারণে বললাম, এর সাপেক্ষে যুক্তি দিতে হবে। আমি যুক্তিটি এভাবে দিয়েছি যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল,
এবং সকল কোণই সমকোণ। সামান্তরিক এবং আয়ত এ দুটির মধ্যে পার্থক্য শুধু সমকোণ এবং সামান্তরিক সমকোণ নয়, আর আয়ত সমকোণ, শুধু এখানেই পার্থক্য। আমরা যদি একটু চিত্রটা দেখি, উপরের বাহু নিচের বাহু সমান, এই বাহু সমান, কিন্তু প্রত্যেকটি কোণেই সমকোণ। পুরো ভূমির সাথে লম্ব আছে, প্রত্যেকটি কোণেই সমকোণ। এখন আমরা ঘ দাগে দেখব যে ঘ এর আকৃতি কি, আকৃতির নাম। এখানে ঘতে যে চিত্রটি দেওয়া আছে এটি নিঃসন্দেহে একটি বর্গ। এখন বর্গ আমরা বৈশিষ্ট্যটা জানি কি, যে প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহু সমান ও কোণগুলো সমকোণ। চিত্রটিতে দেখি প্রত্যেকটি বাহু সমান, আমরা জানি বর্গের প্রত্যেকটি বাহু সমান থাকে এবং কোণগুলো সমকোণ থাকে। এই কোণ প্রত্যেকটি কোণ সমকোণ, নিঃসন্দেহে এটি একটি বর্গ। এবং তারপরে উমো এর চিত্রর কথা আলোচনা করেছে। এখানে উমোতে যে চিত্রটি দেওয়া আছে সেটি হলো একটি রম্বস। এটি রম্বস বলার পক্ষে আমার যুক্তি হলো প্রত্যেকটি বাহু সমান। এখানে রম্বসেরও কিন্তু প্রত্যেকটি বাহু সমান। একটি বাহুর মান যদি 5 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মান 5 সেন্টিমিটার হবে, বর্গের মতোই। কিন্তু বর্গ আর রম্বসের ভিতরে পার্থক্য হলো, বর্গে প্রত্যেকটা বাহু সমকোণ, কিন্তু রম্বসে প্রত্যেকটা বাহু সমকোণ নয়, ঠিক সামান্তরিক এবং আয়ত এর মতো। সুতরাং এটি একটি রম্বস। তাহলে এটি ছিল আমার এই ছকটির আলোচনা। এখন আমাদের 5.6-তে যে ছকটি দেওয়া আছে এটি আলোচনা করার পূর্বে আমাদের উপরে কিছু কথা আছে, আমরা একটু দেখে নেব। যেমন বলা আছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে যে আমরা একটি নতুন চিত্র দেখলাম। চিত্রটির নাম হলো ঘুড়ি। তাহলে চিত্রটি আমরা কোথায় দেখলাম? চিত্রটি যদি দেখাই, সেক্ষেত্রে দেখা যাবে এই যে ঘুড়ি, উময়ের পরে ঘুড়ি আছে, এই চিত্রটির কথা আলোচনা করেছে। সুতরাং এখানে বলেছে, দেখলাম চিত্রটির নাম হলো ঘুড়ি। ঘুড়ির 2 জোড়া সন্নিহিত বাহু সমান। আবার ঘুড়ির 2 জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্যগুলো, অর্থাৎ 4টি বাহুর দৈর্ঘ্য সমান, ফলে আমরা তাকে বলবো রম্বস। ফলে সকল রম্বসকে আমরা ঘুড়ি বলতে পারি। একইভাবে অন্য আকৃতিগুলোর মধ্যেও কিছু সম্পর্ক খুঁজে বের করা সম্ভব। নিচের ছকের প্রশ্নগুলোর উত্তর দিলে তোমরা এই সম্পর্কগুলো চিহ্নিত করতে পারবে। এখন জোড়ায় আলোচনার মাধ্যমে ছক 5.6 পূরণ করো। সুতরাং এখান থেকে আমাদের যে ঘড়িটি আছে সেটির সাপেক্ষে আলোচনা করতে বলেছে এবং এটি সম্পর্কে কিছু আলোচনাও করেছে। যেমন দুটি বাহু সন্নিহিত সমান, যেমন এখান থেকে এই পর্যন্ত যে বাহুর মান এখান থেকে এই পর্যন্ত একই সমান, এবং উপর দুটি বাহুর মানও সমান, এটি আলোচনা করেছে। এখন আমাদের একটি ছক দিয়েছে। ছকটিতে বলা আছে কি বৈশিষ্ট্যের কারণে, এক দাগে যে কি বৈশিষ্ট্যের কারণে চতুর্ভুজ ট্রাপিজিয়াম হবে। আসলে একটা চতুর্ভুজ ট্রাপিজিয়াম হতে হলে সেক্ষেত্রে চতুর্ভুজটির কি বৈশিষ্ট্য থাকতে হবে, সেক্ষেত্রে এখানে ট্রাপিজিয়ামের সংজ্ঞা দিলেই হবে। তাহলে ট্রাপিজিয়াম আমরা এভাবে বলতে পারি যে, আমি ছকটি করে রেখেছি যে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে চতুর্ভুজটি ট্রাপিজিয়াম হবে। এখন আমরা ট্রাপিজিয়ামের চিত্রটা যদি দেখি, এখানে এটি আমি ট্রাপিজিয়াম বলেছিলাম আগে, তাহলে এটির ক্ষেত্রেই আমরা যুক্তি দিতে পারি যে ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। একজোড়া বিপরীত বাহু, এখানে কিন্তু আমার 2 জোড়া আছে, যেমন এটা এক জোড়া, এবং এই পাশ এবং এই পাশ এটা আরেকটা জোড়া। সুতরাং এই জোড়া আর এই জোড়া কিন্তু সমান। তাহলে আমরা বলতে পারি এই বাহু আর এই বাহু কিন্তু সমান্তরাল নয়, এবং এই নিচের বাহু এবং উপরের বাহু কিন্তু সমান্তরাল। সেক্ষেত্রে এক জোড়া বাহু সমান্তরাল। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে অবশ্যই এই ঘরে আমি লিখতে পারবো যে কি বৈশিষ্ট্যের কারণে চতুর্ভুজ ট্রাপিজিয়াম হবে। ট্রাপিজিয়ামের সংজ্ঞা দিলেই হবে যে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে চতুর্ভুজ ট্রাপিজিয়াম হবে। দ্বিতীয়তে বলেছে কি বৈশিষ্ট্যের কারণে ট্রাপিজিয়াম সামান্তরিক হবে। ট্রাপিজিয়াম সামান্তরিক হবে, সেক্ষেত্রে সামান্তরিকের বৈশিষ্ট্য কি আমরা জানি যে সামান্তরিকের বৈশিষ্ট্য যদি আমরা খুঁজি, 2 জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে, সমান ও সমান্তরাল, এটি একটি সামান্তরিক। তাহলে সামান্তরিক হতে হলে অবশ্যই আমার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হতে হবে। এটি হবে আমার দ্বিতীয় ঘরে। আমি এটি লিখে রেখেছি, যেমন 2 জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে। এখন
এখানে তারপরে যে কথাটা বলা আছে, যেমন কি বৈশিষ্ট্যের কারণে সামান্তরিক আয়ত হবে, কি বৈশিষ্ট্যের কারণে সামান্তরিক আয়ত হবে। আয়তর কথা আমরা জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আমরা আয়ত জানি। এখানে আমি লিখেছি কোণগুলো সমকোণ হলে, কোণগুলো সমকোণ হলে সামান্তরিক আয়ত হবে। এবং তারপর যে প্রশ্নটি দেওয়া আছে, কি বৈশিষ্ট্যের কারণে সামান্তরিক রম্বস হবে। তাহলে রম্বস আমরা জানি, এখানে আমি আগে বলেছি রম্বস এটি। রম্বস হবে বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোনো কোণেই সমকোণ নয়, এবং প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোনো কোণেই সমকোণ নয়। এখানে আমি তাই লিখেছি যে সন্নিহিত বাহুগুলো সমান হলে রম্বস হবে, সামান্তরিক সন্নিহিত বাহুগুলো সমান হলে রম্বস হবে। তারপরে আছে বর্গ কি একটি রম্বস? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। বর্গ কি একটি রম্বস? বর্গ একটি রম্বস, কারণ রম্বসের বৈশিষ্ট্য হলো চারটি বাহু সমান কিন্তু বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাকে আমরা রম্বস হিসেবে জানি। এরপরে বলা আছে যে কি বৈশিষ্ট্যের কারণে আয়ত বর্গ হবে। আয়ত বর্গ হবে, সন্নিহিত বাহুগুলো সমান হলে আয়ত বর্গ হবে। এরপরে যে বলা আছে বর্গ কি একটি সামান্তরিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। বর্গ কি একটি সামান্তরিক কিনা? বর্গ একটি সামান্তরিক, কারণ এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। বর্গ একটি সামান্তরিক কারণ এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে বর্গ একটি সামান্তরিক। তারপরে বলা আছে সামান্তরিক কি একটি ট্রাপিজিয়াম? যুক্তি দাও। সামান্তরিক কি একটি ট্রাপিজিয়াম? এখানে আমি বলেছি সামান্তরিক একটি ট্রাপিজিয়াম, কারণ সামান্তরিকে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। আসলে এখানে যে ছকটি আলোচনা করেছে, ছকটি হলো এরকম যে সামান্তরিক কি একটি ট্রাপিজিয়াম, মানে ট্রাপিজিয়ামের যে বৈশিষ্ট্যগুলো আছে এর সাথে কি সামান্তরিকের কোনো বৈশিষ্ট্য মিল আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সামান্তরিক একটি ট্রাপিজিয়াম, এর কারণ কি সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। আসলে কি সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে? এই যেটা আমরা সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। এবং সামান্তরিকের শুধু একজোড়া বিপরীত বাহু সমান্তরাল নয়, এর সংজ্ঞা হলো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল ও সমান। কিন্তু এখান থেকে সামান্তরিকের যে সংজ্ঞা, এখান থেকে আমরা যদি দুটি অংশ করি, যে একটি অংশ হলো সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, আরেকটি যদি বলি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সে দুটোটি কিন্তু সামান্তরিকের সংজ্ঞা। তাহলে এখান থেকে একটি সংজ্ঞার সাথে অবশ্যই আমার ট্রাপিজিয়ামের সাথে মিলে যায়, এবং বলা হয়েছে সামান্তরিক কি ট্রাপিজিয়াম। তাহলে অবশ্যই আমার সামান্তরিকের একটা বৈশিষ্ট্য আর ট্রাপিজিয়ামের একটা বৈশিষ্ট্য মিলে যায়। এখন কোন বৈশিষ্ট্য মিলে, সেই বৈশিষ্ট্যটা আমরা এখানে উল্লেখ করেছি, যেমন সামান্তরিক একটি ট্রাপিজিয়াম। এর কারণ কি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। এটি হলো সমাধান। পরবর্তী ভিডিওতে আমি এর পরে যে একক কাজগুলি দেওয়া আছে সেগুলি সমাধান করার চেষ্টা করব। সুতরাং আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। এখানে 5.6 কাজ শেষ হলো। এখন আমরা পরবর্তী পেজ 109 পেজে যাব। এখানে 109 পেজে যে কাজটি দেওয়া আছে একটি শূন্যস্থান, যেমন নিচে প্রদত্ত আকৃতির নামগুলো ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। মানে এখানে যে নামগুলো দেওয়া আছে তার বাইরে এখানে কিছু নেওয়া যাবে না। যেমন আয়ত আছে, ট্রাপিজিয়াম আছে, বর্গ আছে, সামান্তরিক আছে, রম্বস আছে, চতুর্ভুজ আছে। এখন এখানে বলা আছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে আমরা জানি এটাকে চতুর্ভুজ বলে। আমি এখানে লিখে রেখেছি চতুর্ভুজ বলে। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। আমি আগের এসে দেখিয়েছি যে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, সেটিকে আমরা ট্রাপিজিয়াম জানি, যেমন ক আকৃতির। সুতরাং এটি একটি ট্রাপিজিয়াম হবে। ট্রাপিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে, দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে, সেটি হবে সামান্তরিক, অবশ্যই সামান্তরিক। কেননা ট্রাপিজিয়ামের একজোড়া বাহু সমান্তরাল, কিন্তু সামান্তরিকের বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল। সুতরাং এটাই হবে সামান্তরিক। আবার সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে আমরা তাকে আয়ত বলবো, কারণ সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে বাকি তিনটা কোণ সমকোণ হয়ে যাবে। আয়তের সন্নিহিত বাহু সমান হলে আমরা তাকে বর্গ বলবো।
আয়তের যদি সন্নিহিত বাহুগুলো সমান হয়, তার মানে প্রত্যেকটি বাহু সমান, সেক্ষেত্রে আমরা বর্গ পাবো। অন্যদিকে সামুদ্রিকের সন্নিহিত বাহু সমান হলে সেটি হবে রম্বস, এবং রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গ বলে। সুতরাং নিচেরটি রম্বস হবে এবং এর আগেরটি হবে সামুদ্রিকের। সুতরাং এই ছিল আজকের। আগামী কাজগুলিতে আমি 110 পেজের যে একক কাজ দেওয়া আছে এগুলো সমাধান করার চেষ্টা করব। সুতরাং সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই।